নমস্কার। আজ আমি পাঠ করতে চলেছি শার্লক হোমসের গোয়েন্দা গল্প। গল্পের নাম রত্নমুকুট। ঘরের জানালা দিয়ে নিচের দিকে দেখতে দেখতে ওয়াটসন বললেন, দেখ দেখ, একটা আস্ত পাগল আসছে দেখ। এইরকম একটা মানুষকে ওর লোকেরা এক রাস্তায় ছেড়ে দেয় কি করে, তাই ভাবছি। ওয়াটসনের কথা শুনে হোমস অলসভাবে চেয়ার ছেড়ে উঠে তার ড্রেসিং গাউনের পকেটে হাত ঢুকিয়ে দিলেন। তারপর আমার কাঁধের ওপর দিয়ে নিচের দিকে দৃষ্টি চালান করলেন। ফেব্রুয়ারি মাসের ঝলমলে সকাল, সূর্যের আলো পড়ে গত রাত্রের জমাট বরফ ঝকঝক করছিল। বেকার স্ট্রিটের মাঝখানে বরফের সরিয়ে ফেলা হয়েছিল বটে, কিন্তু রাস্তার দুধারে তখনও সাদা হয়ে জমেছিল। ফুটপাতটা পরিষ্কার করা হলেও তখনও তা ছিল অত্যন্ত পিচ্ছিল, যার ফলে রাস্তায় লোক চলাচল খুবই কম ছিল। বাস্তবিক পক্ষে স্টেশনের দিক থেকে আসা এই অদ্ভুত লোকটি ছাড়া রাস্তায় আর কোনো মানুষ ছিল না। লম্বা, শক্ত সমর্থ গড়ন, বেশ ভারিক্কি ভাব তার চেহারার মধ্যে। পোশাক আশাক বেশ দামি এবং রুচিসম্পন্ন। পরনে কালো রঙের ফ্রক কোট, মাথায় চকচকে টুপি আর পায়ে খয়েরি রঙের মোজা। কিন্তু ভদ্রলোকের পোশাকের আভিজাত্যের সঙ্গে তার চলার ভঙ্গির কোনো সামঞ্জস্য ছিল না। তিনি কখনো ছুটছিলেন, ছুটতে ছুটতে হোঁচট খাচ্ছিলেন, আর থেকে থেকে শূন্যে ঘুষি ছুটছিলেন। তার ওপর মাথা ঝাঁকিয়ে ও মাঝে মাঝে মুখটাকে বিকৃত করে নানান রকম উদ্ভট অঙ্গভঙ্গি করছিলেন। ওয়াটসন জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলতো ওর? দেখা যাচ্ছে উনি এদিক থেকে সব বাড়ির নম্বরগুলো দেখতে দেখতে আসছেন। মনে হয় উনি আমাদের এখানেই আসছেন। হাতে হাত ঘষতে ঘষতে বলে উঠলেন হোমস। এখানে? হ্যাঁ, হয়তো ভদ্রলোক কোনো দরকারে পড়ে আমার কাছে আসছেন। ওর লক্ষণগুলি দেখেই তা বেশ বোঝা যাচ্ছে। ওই ওই শোনো যা বলেছি। বলতে না বলতেই হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে উঠে এমন জোরে আমাদের দরজায় কড়া নাড়তে লাগলেন যে মস্ত বাড়িময় সে শব্দ শোনা যেতে লাগলো। এরপর তিনি যখন কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে এসে উপস্থিত হলেন, তখনও তিনি হাঁপাচ্ছেন আর নানা রকম মুখভঙ্গি করছেন। কিন্তু কাছে আসতেই তার মুখে আমরা এমন এক বিষাদ ও আতঙ্কের গভীর ছাপ দেখতে পেলাম যে সঙ্গে সঙ্গে তার জন্যে করুণার উদ্রেক হলো। কিছুক্ষণ তিনি কোনো কথাই বলতে পারলেন না। উদ্ভ্রান্তের মতো কোনো রকমের চেয়ারটার উপর বসে গা দোলাতে লাগলেন আর এমনভাবে মাথার চুল ছিঁড়তে লাগলেন যেন চেতনার শেষ সীমায় এসে পৌঁছেছেন। তারপর আচমকা চেয়ার ছেড়ে উঠে দেওয়ালে মাথা ঠুকতে আরম্ভ করলেন। আমরা তক্ষুনি ছুটে তার কাছে গিয়ে টানাটানি করে তাকে ঘরের মাঝখানে নিয়ে এলাম। হোমস তাকে একটা আরাম কেদারায় জোর করে বসিয়ে নিজের তার পাশে বসে নিজস্ব সহজ ভঙ্গিতে বললেন, নিশ্চয় আপনার জীবনের কোনো ঘটনা আপনি আমায় বলতে এসেছেন, তাই না? খুব তাড়াতাড়ি আসার জন্যে আপনি একটু ক্লান্ত বোধ করছেন। আগে একটু জিরিয়ে নিন, তারপর আপনার যা বলবার আমাকে বলুন। আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করব। 2-1 মিনিট ভদ্রলোক চুপ করে বসে রইলেন। উত্তেজনা ও আবেগের বেশ তার বুক তখনও। তারপর পকেট থেকে রুমাল বার করে কপালটা মুছে হোমসদের দিকে তাকিয়ে বললেন,
আপনারা আমাকে পাগল ঠাওরাচ্ছেন, তাই না? হোমস বললেন, না, আমি বুঝতে পারছি যে আপনি একটা খুব বড় বিপদে পড়েছেন। ঈশ্বর জানেন কি ঘোরতর বিপদেই না আমি পড়েছি। কি করে যে এখনও আমার মাথা ঠিক রেখেছি তাই ভাবছি। আমার চরিত্র সম্পূর্ণ নিষ্কলঙ্ক, কিন্তু আজ আমার সকলের সামনে হেয় প্রতিপন্ন হবার দিন এসেছে। এতে গেল বাইরের কথা, আর আমার নিজস্ব মানসিক কষ্টও কিছু কম নয়। দুয়ে মিলে আমার অন্তরাত্মাকে যে কী দারুণ কষ্ট দিচ্ছে। এ যে শুধু আমার একারই বিপদ তা নয়। যদি এর কোনো বিহিত না করা যায় তাহলে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ মানুষকেও বিশেষ সমস্যায় পড়তে হবে। দয়া করে স্থির হন একটু, হোমস বললেন। তারপর আপনি আপনার পরিচয় দিন। বলুন, আপনার কি হয়েছে? আমার নাম বোধহয় আপনারা শুনেছেন, আগন্তুকটি বললেন। আমার নাম হোল্ডার। আমি থেডমিডল স্ট্রিটের হোল্ডার, স্টিভেনসন নামক ব্যাংকিং প্রতিষ্ঠানের অংশীদার। বলা বাহুল্য নামটি হোমসদের পরিচিত। লন্ডন শহরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রধান অংশীদারটির নাম কে না শুনেছে, কিন্তু শহরের এই রকম নামি দামি লোকের এমন কি বিপদ ঘটতে পারে যার জন্যে তাঁর এই রকম দুরবস্থা? ভদ্রলোকের কাহিনী শোনবার জন্য আমরা সাগ্রহে প্রতীক্ষা করতে লাগলাম। আর একবার চেষ্টার পর ভদ্রলোক তার কাহিনী শুরু করলেন। আমি জানি এতক্ষণে দেরি করা চলে না, তাই পুলিশ ইন্সপেক্টর আপনার নাম করা মাত্রই আমি কালবিলম্ব না করে আপনাদের এখানে আসার জন্য রওনা হয়েছিলাম। ভূগর্ভস্থ ট্রেনে করে বেকার স্ট্রিটে এসে সোজা সেখান থেকে হেঁটে আসছি। হেঁটে আসার কারণ, আমি জানি যে তুষারের ওপর দিয়ে গাড়ি খুবই আস্তে চলে, সেই জন্যই আমি এতটা কাহিল হয়ে পড়েছি। এরকম দৈহিক পরিশ্রম করতে তো আমি অভ্যস্ত নই। এখন আমি অনেকটা সুস্থ বোধ করছি। সমস্ত ব্যাপারটা যত দূর সম্ভব সহজ করে আপনাকে বলতে চেষ্টা করছি। আপনারা নিশ্চয় জানেন যে ব্যাংকিং ব্যবসায় লাভজনক শর্তে লগ্নি করা যেমন দরকার, তেমনি দরকার আমাদের আমানতকারীদের সংখ্যা বাড়ানো। টাকা খাটানোর আর একটা বিশেষ লাভজনক উপায় হলো খুব নিরাপদে জামানত রেখে টাকা ধার দেওয়া। গত কয়েক বৎসরে এ ধরনের ব্যবসা আমরা অনেক করেছি এবং দামি ছবি এবং লাইব্রেরি গচ্ছিত রেখে অনেক বড় বড় ঘরের লোক আমাদের কাছ থেকে মোটা মোটা টাকা ধার নিয়েছেন। কাল সকালে আমি আমার অফিসে বসে আছি, এমন সময় একজন কেরানি একটা কার্ড এনে আমায় দিল। কার্ডে লেখা নামটা দেখেই আমি চমকে উঠলাম। কেননা নামটা, যাক, সে কথা আপনার কাছে প্রকাশ না করাই ভালো। শুধু জেনে রাখুন যে সেই নামটি পৃথিবীর সর্বত্র বিশেষ পরিচিত এবং ইংল্যান্ডের উচ্চতম ও মহত্তম নামগুলির একটি। আমার অফিসে তার আগমনের সংবাদে আমি অভিভূত হয়ে উঠলাম এবং যখন তিনি আমার ঘরে ঢুকলেন তখন সেই কথাই তাকে বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি যে অনাবশ্যক প্রসঙ্গ এড়িয়ে একেবারে সরাসরি কাজের কথা পারলেন। মিস্টার হোল্ডার, আগন্তুক বললেন, আমি খবর পেয়েছি যে আপনি লোকজনের টাকা কড়ি ধার নিয়ে থাকেন। হ্যাঁ, ভালো জিনিস গচ্ছিত রাখলে আমাদের প্রতিষ্ঠান টাকা ধার দিয়ে থাকে, আমি উত্তর দিলাম। এই মুহূর্তে আমার 50,000 পাউন্ডের বিশেষ দরকার। সম্ভ্রান্ত ভদ্রলোকটি বললেন, অবশ্য
আমি এই সামান্য টাকার 10 গুণ আমার বন্ধুদের কাছ থেকে নিতে পারতাম, কিন্তু আমি টাকাটা ব্যবসায়ী ভিত্তিতে নিতে চাই। আমার মতো মানুষের পক্ষে কারো অনুগ্রহ নেওয়াটা কত অসুবিধে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। কত দিনের জন্য আপনার এই টাকাটা দরকার দয়া করে বলুন। আসছে সোমবার আমার একটা মোটা টাকা পাবার কথা আছে, সেটা পেলে আমি আপনাকে সুদ সমেত টাকাটা ফেরত দিয়ে দেব। টাকাটা কিন্তু আমার এক্ষুনি চাই। আজ নিজের যদি ওই পরিমাণ টাকা থাকতো তাহলে তা আপনাকে দিতে পারলে আমি খুবই খুশি হতাম, কিন্তু আমার সে সঙ্গতি নেই। আর আমাকে যদি এই প্রতিষ্ঠানের তরফ থেকে তা দিতে হয় তাহলে আমার অংশীদারদের কথা বিবেচনা করে সাধারণত আমার যে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে থাকি আপনার ক্ষেত্রেও তাই করতে হবে। আমিও তাই চাই। চেয়ারের পাশে রাখা তার মরক্কো চেয়ার ব্রিফকেসটা তুলে দিয়ে তিনি বললেন, আপনি নিশ্চয়ই রেভিল খচিত মুকুটটার নাম শুনেছেন। নিশ্চয়, সেটা তো আমাদের সাম্রাজ্যের একটা অন্যতম মহামূল্যবান সম্পদ। ঠিক তাই। তিনি তার কেসটা খুলতে খুলতে বললেন, কেসটা খুলতে তার ভেতরে লাল রং এর মখমলের ওপর সেই মূল্যবান বস্তুটি দেখতে পেলাম। তিনি বললেন, এতে 39টি বিরাট বিরাট বেরিল আছে, আর এই সোনাটার দাম তো হিসেব করা দুষ্কর। খুব কম করে ধরলেও এই মুকুটটার যা দাম হয় তার অর্ধেক টাকায় আমি আপনার কাছে চেয়েছি। জামানত হিসেবে আমি এটি আপনার কাছে রাখতে চাই। মহামান্য মক্কেলের হাত থেকে মুকুটটা নিয়ে খানিকটা ব্রিমুডের মতো সেটা থেকে ভদ্রলোকের ওপর দৃষ্টিপাত করলাম। এর দাম সম্বন্ধে আপনার কি কোনো রকম সন্দেহ আছে? তিনি প্রশ্ন করলেন। মোটেই না। আমি শুধু ভাবছি যে এটা এখানে রেখে যাওয়া আপনার পক্ষে ঠিক হবে কি না, তাই তো? এ সম্পর্কে আপনি মনে কোনো দ্বিধা বা সংকোচ রাখবেন না। 4 দিনের মধ্যে এটাকে যে ফেরত নিয়ে যেতে পারবই এ সম্পর্কে আমি একেবারে নিশ্চিত না হতে পারলে এটা আপনার কাছে রেখে যাবার কথা স্বপ্নেও ভাবতে পারতাম না। যাই হোক, জামানতটা কি আপনি যথেষ্ট বলে মনে করেন? বিলক্ষণ, মিস্টার হোল্ডার। আমি আপনার সম্বন্ধে যা শুনেছি তাতে আপনার উপর আমার যথেষ্ট বিশ্বাস জন্মেছে। আমি নির্ভয় করতে পারি যে আপনি এটাকে এমন সাবধানে রাখবেন যাতে এটি নিয়ে বাইরে কোনো রকম গুজব না রটে। উপরন্তু এটির কোনো রকম ক্ষতিও না হয়। বলা বাহুল্য, এ হলো জাতীয় সম্পত্তি। এটির গায়ে একটু আঁচড় লাগলেও তা নিয়ে একটা কেলেঙ্কারি রটে যাবে। এর একটি রেবিল খোয়া যাওয়া মানে পুরো মুকুটটাই খোয়া যাওয়া। কেননা সমস্ত পৃথিবী খুঁজলে এই রেবিলগুলির জোড়া মিলবে না। অবশ্য আপনাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি, আর সেই বিশ্বাসের জোরেই আমি এটি আপনার কাছে রেখে যাচ্ছি। সোমবার সকালে এর দিকে আমি নিজে এসে এটি ফেরত নিয়ে যাব। আমি দেখলাম যে মক্কেলটি তখনই যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমি আর কিছু না বলে ক্যাশিয়ারকে ডেকে আমি তার হাতে 50,000 পাউন্ড দিয়ে দেবার আদেশ দিলাম। ভদ্রলোক চলে যাওয়ার পর আমি আমার সামনের টেবিলের ওপর রাখা চামড়ার কেসটির দিকে আর একবার তাকালাম। সঙ্গে সঙ্গে এই বিপুল দায়িত্বের কথা মনে করে আমার কীরকম যেন ভয় ভয় করতে লাগলো। এ কথা নিঃসন্দেহে বলা যায় যে এই জাতীয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে
তা নিয়ে একটা মহা হুলুস্থুলুস কাণ্ড বেঁধে যাবে। এটি আমার কাছে রাখতে দেবার সম্পত্তি দিয়ে আমি নিতান্ত ভুল করেছি বলে আমার মনে হতে লাগলো। সে যাই হোক, এখন আর এসব কথা ভেবে লাভ নেই, তাই সেটাকে আমার নিজের সেফের মধ্যে রেখে দিয়ে আমি আবার কাজে মন দিলাম। গল্প পাঠে আজকের মতো এটুকুই। পরবর্তী গল্পটি আমরা সেকেন্ড পার্টে শুনব। ধন্যবাদ।